একটা ভোটই আসলে অনেক কিছু ঠিক করে দেবে। সৎ প্রার্থী বলেন, করাপশন কমানো বলেন, পেশি শক্তি বলেন, মাস্তানি বলেন, আপনি লিখে রাখেন তৃতীয় চতুর্থটাতে যখন আমরা যাব নির্বাচনে ওটা হবে না। 24 সালের আমিডামি কেউ সাথে স্বামীও যোগ করে, আমিডামি স্বামীর নির্বাচনের পর সময় যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ গোপনের তথ্যটা আমাদের সামনে প্রথম আসলো, তার শত শত বাড়ি বিভিন্ন জায়গায়। আমরা এবার যেটা করেছি, আলাদা আলাদা কলাম আছে, যদি এগুলো অ্যাকসেপ্টেড হয়, কারণ ওখানে কিন্তু কলাম ছিল না, বলছেন বিদেশে তো আলাদা নাই, তো আমরা এবার এটাকে যোগ করেছি, দেশে কি আছে বিদেশে কি আছে। আচ্ছা, নির্বাচন হয়ে গেল, তারপর ভালো অডিট ফার্ম দিয়ে বা আপনি সেটা দুদক দিয়ে যেভাবেই হোক আপনি ভেরিফাই করতে শুরু করেন। যে কোনো সময়, সেটা 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় যে কোনো সময় যখন এখানে আপনি অমিল পাবেন, সাথে সাথে সেই সংসদ সদস্য পদ চলে যাবে। এরকম 2-3টা আপনি যদি নিতে পারেন, আসলে এটা এফেক্টিভ হবে, এটা কাজ করবে। সো আমরা এটার কথাও বলছি। মিলন ভাই যে কথাটা বলছেন নির্বাচন কমিশনকে, মানে আমরা এবং আমি নিজে এটার পেছনে যথেষ্ট সিরিয়াস ছিলাম আমাদের কমিশনের মধ্যে, এবং আমরা কাজটা করেছি। এটা এখনই হয়ে যাবে তা বলছি না। এতদিন পর্যন্ত দেখুন আমাদের কনস্টিটিউশন নির্বাচন কমিশন নিয়োগের আইনের কথা বলছে, এবং সেরকম একটা আইন শেখ হাসিনা করেছে, অনেকে সমালোচনা করছে। আমরা রাদার নির্বাচন কমিশন আইন একটা প্রপোজ করেছি, এবং আমরা একটা বেসিক আইন তৈরিও করে দিয়েছি। এটা দিয়ে নিয়োগ, তার আচরণবিধি, মিলন ভাই যেটা বলছিলেন, সে যে যে জিনিস করতে পারে নাই সেটার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা। সে যখন নির্বাচন কমিশন আছে কনস্টিটিউশন অনুযায়ী, তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে আপনি স্টেপ নিতে পারবেন। কিন্তু সে যখন থাকবে না, যেমন ধরুন 18 সালে রাতের সিল মারার যে নির্বাচন হলো, তাকে আপনি ওই নির্বাচনের মামলা হবে সেটা ধরতে ধরতে হবে না। উনি তো সুপ্রিম অথরিটি ছিলেন, ওনার বিরুদ্ধে সরাসরি যাতে স্টেপ নেওয়া যায়, আমরা এই ধরনের কাজ করারও চেষ্টা করছি। আর মিলন ভাইয়ের একটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই, টেকনিক্যালি উনি খুবই সঠিক আছেন। সেটা হলো নির্বাচন কমিশনই নির্বাচন করার কথা, এবং নির্বাচন কমিশন আসলে শক্তিশালী হলে সবচেয়ে ভালো হয়। টিএন সেশন আমাদের এখানে আসবে কি আসবে না, আমি মনে করি না সহসা আসবে। আমাদের একটু প্র্যাগম্যাটিক হওয়া ভালো। আমি একটা উদাহরণ দিই, এটা আমরা দীর্ঘদিন যখন তত্ত্বাবধায়ক সরকারের ডিবেট করতাম তখন এই উদাহরণটা এনেছি। বিচারপতি রৌফ কমিশনের অধীনে সম্ভবত শ্রেষ্ঠতম নির্বাচনগুলোর একটা হয়েছে, বা কেউ কেউ শ্রেষ্ঠতমই বলেন, 91 নির্বাচন, শাহাবুদ্দিনের সময় যে নির্বাচন হলো। সেই কমিশনই বিএনপি যখন ক্ষমতায়, তখন মাগুরার মতো একটা সিটেও নির্বাচন কিন্তু করে উঠতে পারেন নাই। তার মানে আমাদের যুক্তিটা হচ্ছে, বাংলাদেশে আসলে শ্রেষ্ঠতম নির্বাচন কমিশনও ভালো নির্বাচন করতে পারবে, এটার গ্যারান্টি আসলে নেই। সেজন্য আমরা তত্ত্বাবধায়কের কথা বলছি, এবং আমি একমত যে ধাপে ধাপে নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দিতে হবে। আমরা সেই জায়গায় কোনোদিন যাব, কিন্তু আমাদের তো বেশ কয়েকটা নির্বাচনের পরে তত্ত্বাবধায়কের অধীনে হতে হবে, এটা ফর শিওর। এবং আজিজ ভাই যেটা বলছেন, সৎ নির্বাচন কমিশন দিয়ে বা সরকার দিয়ে, এগুলো দিনের শেষে আমি সবসময় বলি যেটা, যে এটা আমি খুবই একমত, আমি নিজেও প্রচুর এই কথা বলি, শুধুমাত্র একটা 5 বছর পর পর যদি অ্যাকসেপ্টেবল নির্বাচন আপনি করতে পারেন, আপনি চান বা না চান পাল্টাতে হবে। ধরে নিলাম মিলন ভাইয়ের দল, ওনারা মনে করছেন আমার তো পেশি শক্তি দরকার, টাকা দরকার, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, ওকে দিয়ে দিলাম। ডেমোক্রেটিক সিস্টেমে কি হয়, 2 দিন পর মানুষ কিন্তু আপনাকে আর নেবে না। সো আপনি ভয়ে হলেও কাজটা করবেন না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন অমর্ত্য তার এই যে দুর্ভিক্ষের গবেষণায় বলেছেন যে ডেমোক্রেসি থাকলে এবং প্রেস ফ্রিডম থাকলে দুর্ভিক্ষ হয় না, গরিব দেশ হইলেও। উনি অনেকগুলো এভিডেন্স এনে দেখিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত ভীষণ গরিব দেশ, আফ্রিকার তার চাইতে পার ক্যাপিটা ইনকাম বেশি থাকা অনেক দেশে দুর্ভিক্ষ হয়েছে, ভারতে হয়নি। উনি সিম্পল একটা কথা বলেছেন, যেটা জায়গায় যদি দুর্ভিক্ষ হয়, নিউজ যদি হয়, যে সরকার ক্ষমতায় আছে তার ইচ্ছে, উনি এভাবে বলছেন, তার ইচ্ছে না থাকলেও সে ওখানে স্টেপ নেয়, কারণ তাকে পরের ভোটে জিততে হবে। তার মানেটা হচ্ছে এই, একটা ভোটই আসলে অনেক কিছু ঠিক করে দেবে। সৎ প্রার্থী বলেন, করাপশন কমানো বলেন, পেশি শক্তি বলেন, মাস্তানি বলেন, আপনি লিখে রাখেন তৃতীয় চতুর্থটাতে যখন আমরা যাব নির্বাচনে, ওটা হবে না। আমরা আজকে আরেকটা শোতে প্রিন্স ভাই সহ ছিলাম, যেমন ধরুন এনসিপি, আমি জানি না তারা সাকসেসফুল হবে কিনা, তারা তাদের ফান্ডের কিন্তু এক ধরনের ট্রান্সপারেন্সির আলাপ শুরু করেছেন। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম তারা যদি এটা করতে পারেন, যে দেখো আমি ক্রাউড ফান্ডিং করছি, আমার এই টাকা পেয়েছি, আমি এইভাবে খরচ করছি, আমি এভাবে টাকা আসছে, আস্তে আস্তে দেখবেন বিএনপির উপরে চাপ তৈরি হবে যে তুমি টাকা কোথায় পাচ্ছ, তুমি যে এত বড় প্রোগ্রাম পাচ্ছ, কোত্থেকে টাকা আসছে, এই হিসেবটা দাও। তারপর আস্তে আস্তে দেখবেন তাকেও কিন্তু ওই পথে আসতে হবে। সকল সংস্কারের যেসব বিষয়ে বিএনপি অ্যাগ্রি করছে না, এবং অনেকেই মনে করেন এটা সঠিক, গায়ের জোরে হবে না। যদি দেখা যায় সমাজে আরেকটা পার্টি এই চাপটা তৈরি করতে পারছে, মানে চাপ মানে মানুষকে বোঝাতে পারছে, এই যে দেখো কথার কথা, বিচার বিভাগ বিএনপি স্বাধীন ঠিক মতো করলো না, ক্ষমতায় গেল, বিরোধী দল শোরগোল করবে, যে দেখো শেখ হাসিনা আমাদের কথা, আমরা কিন্তু তখনও বলেছি, কিন্তু শেখ হাসিনা আমাদের কথাকে পাত্তা দেয়নি কেন? কারণ
কারণ আমরা ভ্যালুয়েবল ছিলাম না, আমাদের ভোটের দরকার ছিল না। কিন্তু যে ক্ষমতায় থাকবে এবং যদি 5 বছর পর সে ভোট দিতে চায়, ওকে কিন্তু মানুষের কথা শুনতে হবে, ওকে কান পাততে হবে, ওখানে মাস্ট। সো এভাবেই কাজগুলো করবে। এই জন্য আমি আজিজ ভাইয়ের কথাগুলো রিপিটই করছি, 1 বছর 2 বছর প্রায় যখন বলে এই লিখে ফেললে সংবিধান আইন লিখে ফেললে হয়ে যাবে, এই ফাইট আমরা দীর্ঘদিন থেকে না, এটা হয় না। লিখতে হবে, কিন্তু একটা চর্চার মধ্যে দিয়ে যাব। আরও একটা জিনিস খেয়াল করি, শেখ হাসিনার 15 বছর কিন্তু আমাদের আগে যে জায়গাটায় ছিলাম আমরা সেই জায়গায়ও নাই, আমরা পেছনে চলে গেছি। আমাদের দৌড় কিন্তু আবার অনেক পেছন থেকে শুরু হয়েছে। একটা ইনস্টিটিউট এখানে এক্সিস্ট করে না এখন, আর একটা ইনস্টিটিউট এক্সিস্ট করে না। আপনি যা ইচ্ছে তা করে, মানে বাংলাদেশে একটা জিনিস উদাহরণ দিই, 8ম সংশোধনী এরশাদ করলো, করার পরে এই যে সুপ্রিম কোর্টের বেঞ্চ যে বাইরে নিয়ে গেল, একটা ভালো স্টেপ ছিল, এরশাদ করলেও ভালো স্টেপ ছিল। বাতিল ঘোষণা করছে না সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, প্রধান বিচারপতিকে কি ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল? অথচ আপনি খেয়াল করুন 16th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, একটা প্রধান বিচারপতিকে গান পয়েন্টে দেশের বাইরে চলে গেছে। মানে কোন জায়গায় আমরা আসলে চলে গেছিলাম, কোন জায়গায় চলে গেছি? একটা পুলিশ, একটা বিচারপতি বলছে সুপ্রিম কোর্টের যেমন শপথবদ্ধ রাজনীতিবিদ, আমরা ওই জায়গা থেকে খুব র্যাডিক্যালি খুব ফাস্ট সবকিছু হয়ে যাবে এই আশা করার দরকার নাই। আমরা যদি এই নির্বাচনের প্রসেসটা চালিয়ে যেতে পারি, তার সাথে অন্য আলোচনাগুলো ক্রমাগত চলতে থাকবে, আস্তে আস্তে আমি মনে করি আমরা ভালোর দিকে যাব।